আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে দিনের শুরুটা বেশ ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কারো একটা কথা বা একটা ছোট ঘটনা আপনার পুরো মুডটাই খারাপ করে দিল? আচ্ছা, কি হতো যদি এমন কোনো উপায় থাকতো যা দিয়ে ওই মুহূর্তগুলোর মানেটাই বদলে ফেলা যেত? হ্যাঁ, সেই উপায়টার নামই হলো রিফ্রেমিং। এটা আসলে দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার একটা দারুণ শিল্প। চলুন আজ গভীরে গিয়ে দেখি এই শক্তিশালী কৌশলটা আসলে কিভাবে কাজ করে। রিফ্রেমিং জিনিসটা কি সেটার সংজ্ঞায় যাওয়ার আগে চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে এর আসল ক্ষমতাটা একটু অনুভব করি। এই গল্পটা দেখাবে যে শুধু প্রেক্ষাপট বদলে গেলেই একটা সাধারণ কথার মানে কিভাবে আকাশ পাতাল পাল্টে যেতে পারে। তো একটা দৃশ্য কল্পনা করুন। এক ব্যক্তি বেশ সাহসের সাথে চিৎকার করে বলছে, আমি তোমাকে আর ভয় পাই না, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, ভয় পাওয়া আমি ছেড়েই দিয়েছি। এই কথাগুলো শুনলে প্রথমে কি মনে হয়? বাহ, কি দারুণ সাহসী একজন মানুষ, তাই না? কিন্তু এই যে এত সাহস, এর পেছনের আসল ঘটনাটা কি? এটা কি সত্যিই সাহসের প্রকাশ, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? চলুন এবার আমরা দ্বিতীয় ফ্রেমটা যোগ করি। যেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই বীরত্বের কথাগুলো লোকটি আসলে বিছানার নিচে লুকিয়ে থেকে বলছিল, সঙ্গে সঙ্গে পুরো ঘটনার মানেটাই বদলে যায়, তাই না? আর হাসিও পায়। কথাগুলো কিন্তু একই ছিল, শুধু প্রেক্ষাপটটা বদলে গেল। প্রথম ফ্রেমে যা ছিল সাহসের প্রতীক, দ্বিতীয় ফ্রেমটা আসতেই সেটা একটা হাসির ব্যাপার হয়ে দাঁড়ালো। আর এটাই হলো রিফ্রেমিংয়ের জাদু। এই যে ব্যাপারটা ঘটল, এটাই কিন্তু রিফ্রেমিংয়ের মূল ভিত্তি। মানে যে কোনো ঘটনা বা পরিস্থিতিকে একটা নতুন ফ্রেমে ফেলে সেটার অর্থই বদলে দেওয়া। চলুন এবারের আনুষ্ঠানিক সংজ্ঞা আর ব্যবহারটা একটু জেনে নিই। একদম সহজ কথায় বললে, রিফ্রেমিং হলো কোনো কিছুর দিকে তাকানোর জন্য একটা নতুন চশমা পরা। যখনই আমরা ফ্রেম বা চশমাটা বদলে ফেলি, আমাদের অনুভূতি আর প্রতিক্রিয়াও সঙ্গে সঙ্গে বদলে যায়। ঠিক যেমন একটা ছবির ফ্রেম বদলে দিলে পুরো ছবিটাই অন্যরকম দেখতে লাগে। জানেন, বড় বড় নেতারা কিন্তু খুব ভালো রিফ্রেমার হন। তারা একটা অর্থনৈতিক সংকটকে বলতে পারেন নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ, আর এতেই পুরো টিম নতুন করে অনুপ্রেরণা পায়। আবার দেখুন, একজন কমেডিয়ান একটা এম্বারেসিং পরিস্থিতিকে রিফ্রেম করে হাসির গল্প বানিয়ে ফেলেন। কাজেই এটা শুধু একটা মানসিক কৌশল না, এটা অনুপ্রেরণা আর প্রভাব তৈরির একটা দারুণ শিল্প। রিফ্রেমিংকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো কনটেক্সট রিফ্রেমিং আর একটা কন্টেন্ট রিফ্রেমিং। কনটেক্সট রিফ্রেমিংয়ে আমরা বলি, আচ্ছা, এই আচরণটা এখানে হয়তো খারাপ, কিন্তু এমন কোনো পরিস্থিতি কি আছে যেখানে এই একই আচরণটা খুব দরকারি? আর কন্টেন্ট রিফ্রেমিংয়ে পরিস্থিতিটা বদলানো যায় না, তাই আমরা ঘটনাটার ভেতরের মানেটাই বদলে ফেলি। চলুন দুটোই বাস্তব উদাহরণ দিয়ে সহজে বুঝে নিই। প্রথমে আসি কনটেক্সট রিফ্রেমিংয়ে। এখানে আমরা দেখব যেটাকে আমরা একটা পরিস্থিতিতে নিজের দুর্বলতা বলে মনে করি, অন্য আরেকটা পরিস্থিতিতে সেটাই কিভাবে আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আমাদের মধ্যে অনেকেই হয়তো নিজের সম্পর্কে এটা ভাবি, আর এটাকে একটা খারাপ দিক হিসেবেই দেখি। একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অলসতা তো অবশ্যই একটা সমস্যা, কিন্তু সব জায়গায় কি তাই? এবার একটু ভাবুন তো, যদি এই অলসতার গুণটা রাগ করার ক্ষেত্রে কাজে লাগানো হয়। যখন কেউ বলে, আমি আজকাল রাগ করার ব্যাপারে খুব অলস হয়ে গেছি, তখন এই একই বৈশিষ্ট্যটা একটা আশীর্বাদের মতো শোনায়, তাই না? এখানে দেখুন, আচরণটা একই থাকলো, শুধু প্রেক্ষাপটটা বদলে গেল, আর দুর্বলতাটাই হয়ে গেল শক্তি। এটাও একটা খুব সাধারণ অভিযোগ, যেটাকে আমরা বসি বা কর্তৃত্বপরায়ণ বলি। হয়তো পরিবার বা বন্ধুদের আড্ডায় এই স্বভাবটা একটা সমস্যা তৈরি করে। এই প্রেক্ষাপটে এটা অবশ্যই একটা দুর্বলতা। কিন্তু ভাবুন তো, এই একই কর্তৃত্বপরায়ণ স্বভাবটা একটা খুব কঠিন ব্যবসায়িক মিটিং সামলানোর জন্য কতটা জরুরি হতে পারে। সেখানে তো এই গুণটাই একটা দারুণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। এখানেও দেখুন, প্রেক্ষাপট বদলানোর সাথে সাথে একটা ত্রুটি সম্পদে পরিণত হলো। এবার আসি কন্টেন্ট রিফ্রেমিংয়ে। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যা আমরা চাইলেও বদলাতে পারি না। সেই সব ক্ষেত্রে আমরা পরিস্থিতির প্রেক্ষাপট নয়, বরং তার অর্থ বা বিষয়বস্তুটাকেই বদলে দিতে পারি। ধরুন, একজন শিক্ষক ছাত্রকে বকা দিলেন, আর তাতে ছাত্রটির খুব খারাপ লাগছে। এটা এমন একটা পরিস্থিতি যেখানে ছাত্রটি চাইলেই শিক্ষকের সাথে তার সম্পর্কটা বদলে ফেলতে পারবে না। পরিস্থিতিটা তার নিয়ন্ত্রণের বাইরে। এখানে আমরা ঘটনাটা বদলাতে পারলাম না, কিন্তু তার মানেটা বদলে দিলাম। শিক্ষক বকা দিচ্ছেন, কিন্তু এর পেছনের কারণটা হলো যত্ন আর ভালোবাসা। এই নতুন অর্থটা পাওয়ার সাথে সাথেই ছাত্রটির অনুভূতিও বদলে যেতে শুরু করে। কষ্টটা হয়তো শিক্ষকের প্রতি এক নতুন উপলব্ধিতে পরিণত হয়। এটাই কন্টেন্ট রিফ্রেমিংয়ের শক্তি। এটাও একটা খুব সাধারণ অনুভূতি, তাই না? এখানেও পরিস্থিতিটা আমাদের হাতে নেই, কারণ অন্যেরা ফোন করবে কি করবে না সেটা তো তাদের সিদ্ধান্ত।
আর সেটার জন্য আমাদের মন খারাপ হচ্ছে। এখানে দেখুন, খারাপ লাগার অনুভূতিটাকে একটা নতুন মানে দেওয়া হলো। পরিস্থিতিটাকে একটা সমস্যা হিসাবে না দেখে এটাকে নিজের ব্যক্তিগত উন্নতির একটা সুযোগ হিসাবে দেখা হচ্ছে। এই নতুন অর্থটা আমাদের একটা অসহায় অবস্থা থেকে বের করে এনে সক্রিয় করে তোলে এবং নিজের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়। তাহলে রিফ্রেমিংয়ের আসল উদ্দেশ্যটা কি? এটা শুধু দৃষ্টিভঙ্গি বদলানো নয়, এর চেয়েও বড় কিছু। এটা হলো নিজের জন্য নতুন সম্ভাবনা আর পথ তৈরি করা। যখন আমরা কোনো পরিস্থিতিকে রিফ্রেম করি, তখন আসলে আমরা নিজেদেরকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করি এবং নিজের ভেতরেই নতুন শক্তি আর সমাধানের পথ খুঁজে পাই। এটা নিজেকে আরও রিসোর্সফুল আর ক্ষমতাবান করে তোলার একটা অসাধারণ প্রক্রিয়া। আমরা তো কনটেক্সট আর কন্টেন্ট রিফ্রেমিংয়ের ক্ষমতা দেখলাম, কিন্তু এটাকে নিজের জীবনে আরও গোছানোভাবে কাজে লাগানোর একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। তাহলে প্রশ্ন হলো, রিফ্রেমিংয়ের এই শিল্পকে ভালোভাবে আয়ত্ত করার পরবর্তী ধাপ অর্থাৎ 6 স্টেপ রিফ্রেম সম্পর্কে জানার জন্য আমরা কি প্রস্তুত?